রাতের আকাশে হাজারো তারার মেলা বসেছে। আকাশে জ্বলজ্বল করে জ্বলছে তারাগুলো। বাইরে বইছে দক্ষিণা হাওয়া। বেকনিতে দাঁড়িয়ে আছি দৃষ্টি আকাশ পানে। মৃদু ঠান্ডা বাতাসে শরীরটা যেন শিহরিত হয়ে উঠল। এর মধ্যে হঠাৎ পেছনে থেকে কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ল ঘাড়ে। পিছন থেকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। আমার কাঁধে থুতনি রেখে আদুরে গলায়, I feel love in my heart in this soft night there are many star twinkle and cold air breezing বলে আমাকে সামনে ঘুরিয়ে কোমর জড়িয়ে ধরে মৃদু আওয়াজে বলে, এখানে একা একা দাঁড়িয়ে কি এত ভাবছ? আমি ঠোঁট আওড়িয়ে বলি, কই কিছু না, এমনি রাতের আকাশ উপভোগ করছিলাম। এখানে এত লোকজনের মধ্যে তোমাকে কাছে পাওয়াই যায় না। তাই বলছি, বিয়ে তো সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন চলো কালকে আমরা চলে যাই। আমি ঠোঁট প্রসারিত করে বলি, কালকে তো মীরা আপুকে আনতে যেতে হবে। আর পরশু তো এমনিতেই আমরা সবাই চলে যাব। একদিনেরই তো ব্যাপার, তাই একটু মানিয়ে নিন। ঠিক আছে, রাত তো অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো কেমন বলে ইহান চলে যায়। পরের দিন দুপুরে রেডি হয়ে গাড়িতে বসে আছি। মীরা আপুকে আনতে বরের বাড়ি বউ ভাত উপলক্ষে। আমি সামনে বসে আছি, ইয়া নীরু পিছনে। আরও অনেকে বাকি গাড়িগুলোতে যাবে। গরম লাগছে খুব। বেবি পিঙ্ক কালারের জর্জেট স্টোন বসানো শাড়ি পরেছি। সেদিন যে শাড়িগুলা ইহান আমার জন্য এনেছিল তার মধ্যে কার একটা। ইহান এসে গাড়িতে বসে সেট বেল্ট বেঁধে পকেট থেকে টিস্যু বের করে আমার দিকে বাড়িয়ে দেয়। আমি টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতে থাকি। তারপর ইহান গাড়ির এসি অন করে গাড়ি স্টার্ট দেয়। ইহান নীল রঙের জিন্স প্যান্ট আর পিঙ্ক কালারের বসো শার্ট পরেছে। চুলগুলো জেল দিয়ে স্পাইক করা। ইহান একমনে ড্রাইভ করছে। নীরু ইয়া ননস্টপ কথা চালিয়ে যাচ্ছে। হঠাৎ আমার কেমন জানি খারাপ লাগতে লাগল। আমাকে নড়াচড়া করতে দেখে ইহান বলে, ঈশিতা এভনি প্রবলেম? স্যামথিং হ্যাপেন্স? আমি জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে বলি, না তেমন কিছু নয়। মনে হচ্ছে অ্যাসিডিটি হয়েছে। সকালে কি খেয়েছিলে? খাবারে তো প্রবলেম হয়নি। আমি ঢোক গিলে বলি, মেবি। কিছু দূর এসে ইহান একটা ফার্মেসির দোকানের সামনে ব্রেক করে। গাড়ি থেকে নেমে যায়। কিছুক্ষণ পর হাতে একটা ওয়াটার বোতল আর একটা প্যাকেট আমার দিকে দিয়ে বলে, মেডিসিনটা খেয়ে নাও। তারপর ইয়া নীরুর উদ্দেশ্য বলে, তোদের দুজনের কিছু লাগবে? ওরা দুজনেই লাগবে না বলে আমি মেডিসিনটা খেয়ে নেই। গাড়ি থেকে নামতে যাব তখন ইহান ওর কপালে আসা চুল এক হাত দিয়ে পিছনে ঠেলে বলতে শুরু করে, শুনো, বিয়ে বাড়িতে অনেক লোকজন, তাই তুমি সবসময় আমার সাথে সাথেই থাকবে কেমন? আর বিয়ে বাড়িতে কিছু আন্টি আছেন যারা কিনা সুন্দরী মেয়ে দেখলেই ঘটকালি শুরু করে দেয়। নিজের বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ইভেন পাড়া প্রতিবেশী ব্যাচেলরদেরকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী ঠিক করার মহান দায়িত্ব স্বইচ্ছায় নিজের কাঁধে নিয়ে থাকেন। সো বি কেয়ারফুল। এসব আন্টিদের থেকে দূরে দূরে থাকবে। আমি কপাল কুঁচকে বলি, ভালো হতো যদি পাঞ্জাবি পরতেন। ইহান ইশারায় বলে, হুয়াই? আমি ভরাট গলায় বলি, আমার শাড়ির আঁচলের সাথে আপনার পাঞ্জাবির কোনা গিট দিয়ে রাখতেন, তাহলে সব সময় আপনার পিছু পিছু থাকতাম। আর অন্য সবারও বুঝতে সুবিধা হতো যে আমরা কাপল। ইহান ভাব নিয়ে বলে, হৃদয় হৃদয় গিট বাঁধা আছে, তারপরও এলার্ট হয়ে থাকতে হয়। ভেতরে এসে দেখি মীরা আপু আর জিজু পাশাপাশি চেয়ারে স্টেজে বসা। ব্রাইডাল সাজে মীরা আপুকে খুব সুন্দর লাগছে। নীরু গিয়ে মীরা আপুকে জড়িয়ে ধরে। বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। গতকাল নীরুই সবার থেকে বেশি কান্না করেছিল।
আর সকাল থেকে বলেই চলছিল কখন বোনকে আনতে যাবে। জিজুর সাথে হালকা কিছু কথা বলে আমি আর ইয়া একপাশের চেয়ারে বসে আছি। মীরা আপুর শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দেয় মীরা আপু। ওখানকার অনেকের সাথেই মিট হল। হঠাৎ একটা ছেলে আমার সামনে এসে বলে, হে ইউ, আপনি কি হন ভাবির? আমি এক কথায় বলি, বোন। ছেলেটা একটু ভাব নিয়ে বলে, আমি ভাবির খালাতো দেবর। তা মিস আপনার নাম কি? পিছন থেকে ইহান বলে, মিসেস বলুন ভাই। ও মিসেস ইহান। ছেলেটা ঢোক গিলে বলে, ওনাকে দেখে বোঝা যাচ্ছে না উনি বিবাহিত। তবে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আপনার কথা। আর আপনি কি হন ওনার? আমি ওর বর। আর ভাই কি করলে বিশ্বাস করবেন আমি ওর বর? আমার কোমর ধরে টান দিয়ে কাছে নিয়ে বলে, আপাতত কিস করে প্রুফ দিচ্ছি। এছাড়া বেশি কিছু সম্ভব নয়, লজ্জার ব্যাপারও তো আছে। ইহানের কথা শুনে ছেলেটি মাথা নিচু করে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। আমি ইহানের দিকে রাগান্বিত স্বরে বলি, এই আপনি এত অসভ্য হলেন কবে থেকে? লোকজনের সামনে এসব কি বলেন? ইহান ভাবলেশহীনভাবে জবাব দেয়, তোমার প্রেমে পড়ার পর থেকে। খাওয়া দাওয়া পর্ব সবকিছু শেষ করে মীরা আপুর শ্বশুর বাড়ি থেকে বের হতে হতে সন্ধ্যা পার হয়ে যায়। ইহান একমনে ড্রাইভ করছে। আমার কেমন জানি ঘুম ঘুম পাচ্ছে। মাঝে মাঝেই বড় বড় হামি দিতে থাকি। এটা ইহান ইশারায় বলে, ওর কাঁধে মাথা রাখতে। আমি ওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। বাসায় আসতে আসতে রাত 10টা বেজে যায়। মামার বাড়ি থেকে বাসায় আসছি কিছুদিন আগেই। আজ 2 দিন হলো আমরা ড্যাডের কেনা নতুন ফ্ল্যাটে শিফট করেছি। আমাদের ফ্ল্যাটটা 5 তলায়। ইহান আসার আগে বারবার বলেছিল আমাকে থাকতে। আমি বুঝিয়ে বলেছি আর তো মাত্র কয়েকটা দিন আছে, তারপর থেকে তো থাকবি। আজ 15 তারিখ আর সামনের মাসের 5 তারিখে ভাইয়ার বিয়ে প্লাস আমার বিদায়। মাত্র 20 দিন বাকি আছে। আমার সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। ইহান ইন্টার্নশিপ নিচ্ছে আমাদের মেডিকেল থেকে আজ 3 দিন আগে থেকে। ইহান কার্ডিয়াক ডিপার্টমেন্ট থেকে ইন্টার্নশিপ করছে। লিজা, সাহেল ভাইয়া, আহিল ভাইয়া ওনারা 3 জন পপুলার হসপিটাল থেকে ইন্টার্নশিপ নিচ্ছে। লিজা গাইনির আনন্দার থেকে আর সাহেল, আহিল ভাইয়া 2 জনে অর্থোপেডিক্স। রাকিব নীরা ওনারা দুজনের বগুড়া জেলায় পড়েছে সজিমেকে। বিকেলে ড্রয়িং রুমে বসে আছি। মমো কাজ করছে। আজ 2 দিন সবকিছু গোছাতে ব্যস্ত সময় পার করছে মমো। আমি মাঝে মাঝে মমোকে হেল্প করছি। হঠাৎ ভাইয়া ওর রুম থেকে এসে আমার মাথায় গাঁটটা মেরে বলে, মমো কাজ করছে আর তুই এখানে পায়ের উপর পা তুলে বসে আছিস। আমি ব্যাকা চোখে তাকিয়ে ঝাঝালো গলায় বলি, তোর বউকে ডেকে আনো মমোকে হেল্প করার জন্য। ভাইয়া সোফাতে বসতে বসতে বলে, সে তো আনবই। এখন তুই বসে বসে অন্য ধ্বংস করা বাদ দিয়ে একটু কাজ কর। এই অন্য ধ্বংস করা আবার কি? হ্যাঁ, আর তুই আর ড্যাড মিলেই তো এত দেরি করে বিয়ের ডেট ঠিক করেছিস। ইহান তো আরও আগেই নিতে চেয়েছিল আমাকে। ভাইয়া শব্দ করে হেসে বলে, দেখো মম, ইস্যু বুড়ি ওর শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তরস সইছে না। আমি ভাইয়ার চুলগুলো এলোমেলো করে দিয়ে ওখান থেকে রুমে চলে আসি। জানি ওখানে থাকলে আমাকে হাসির পাত্রী হতে হবে। আমাকে নিয়ে ভাইয়া মজা করতেই থাকবে। বেকনিতে গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখতে লাগলাম। আজ সকাল থেকেই ঝুম বৃষ্টি হচ্ছে। আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছে। সূর্য আর মেঘ মনে হয় যুদ্ধ করছিল সকাল থেকে। তবে বারবার মেঘই জিতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কারণ এখনো ঝুম বৃষ্টি শেষ হয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হঠাৎ আমার গায়ে কয়েক ফোঁটা পানি পড়ে।
আমি পিছন ফিরে দেখি ইহান মুচকে হেসে দাঁড়িয়ে আছে, চুলগুলো ভেজা, গায়ের শার্টের জায়গায় জায়গায় ভেজা, সাদার উপর অ্যাশ কালারের চেক, চেকগুলা বড় বড়, বলতে গেলে গ্রামীণ চেকের শার্ট পরে আছে। আর আমার গায়ে পানি পড়ার কারণ, ইহান ওর চুলের মধ্যে হাত দিয়ে ঝাঁকি দিয়ে ইচ্ছে করে ফেলেছে। আমি ইহানকে দেখে খুশিতে জড়িয়ে ধরে বলি, আপনি হঠাৎ এখন এই বৃষ্টির মধ্যে? ইহান ওর 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, আজ 2 দিন ব্যস্ত থাকার জন্য সময় পাইনি বউকে দেখতে আসার। এখন ফ্রি ছিলাম, তাই ভাবলাম বউয়ের মিষ্টি মুখটা দেখে আসি। আর তোমার ঠোঁটের টাচ রিয়েলি সুইট, ভেরি মাচ, তাই সেটার তে। ইহানের কথার মাঝেই বলি, এবার থামুন প্লিজ, আর বলতে হবে না। রুমে এসে একটা টি শার্ট ইহানের হাতে ধরিয়ে দিয়ে বলি, এটা পরে নিন, নয়তো ঠান্ডা লেগে যাবে। শার্ট তো একদম ভিজে গিয়েছে। টি শার্টটা পরে নেয় আর আমি শার্টটা চেয়ারের উপর ফ্যানের নিচে রেখে দেয় শুকানোর জন্য। কি খাবেন বলুন? ইহান এক কথায় বলে, কফি। কিচেনে গিয়ে দেখি মমো রান্না করতে ব্যস্ত। আমি 2 মগ কফি বানিয়ে এনে 1 মগ ইহানকে দিই। ইহান শোয়া থেকে উঠে বসে কফির মগে ঠোঁট ছোঁয়াতে থাকে। আমি আলতো করে কফির মগে ঠোঁট ছোঁয়ায় বলি, আপনার ইন্টার্নশিপ কেমন হচ্ছে? ইহান হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলে, ঈশিতা, আমাকে 9টার আগেই যেতে হবে। আমি ঠোঁট উল্টিয়ে বলি, কোথায় যাবেন? কেন? আমার আজকে নাইট শিফট আছে। আমি মৃদু আওয়াজে বলি, আমি তো ভাবছিলাম আজকে থাকবেন হয়তো। আচ্ছা, তবে ডিনার করে যাবেন। মমো আপনার জন্য রান্না করছে। কফির মগটা পাশে নামিয়ে রাখতে রাখতেই বলে, তুমি তো জানো আমি এত তাড়াতাড়ি ডিনার করি না। আমি কঠোরভাবে বলি, আপনি কি এখান থেকে আর বাসায় যাবেন নাকি? আমার মনে হয় এখান থেকে বাসায় না গিয়ে সরাসরি মেডিকেলে যাবেন। তাই বলছি খাবার খেয়ে তারপর যাবেন। আমার সুইটহার্ট যখন এত আদর করে বলছে, তখন কি করে তার কথা না রাখি। তবে একটু তাড়াতাড়ি করো প্লিজ। আমি কিচেনে গিয়ে মমোকে বলি, মমো, ইহান তো 9টার আগেই চলে যাবে। মমো রান্না করতে করতেই বলে, কেন? আরও রান্না তো বাকি আছে এখনো। ওর নাইট শিফট আছে আজকে, সেই জন্য। ওহ। আমি মমোকে সাহায্য করতে থাকি। ইহান খাবার শেষ করে আমার রুমে এসে আমাকে হাগ করে বলে, এই বৃষ্টি ভেজা রাতে তোমাকে বুকে জড়িয়ে ঘুমাতে খুব ইচ্ছে করছে, কিন্তু আজকে এই ইচ্ছাটা পূরণ হলো না। তবে অন্যদিন পূরণ করব ইচ্ছেটা বলে লিপ কিস করে। প্রায় 5 মিনিটস পরে ঠোঁট ছেড়ে দিয়ে ভালো থেকো বাই বলে মেডিকেলের উদ্দেশ্য চলে যায়। ক্লান্ত দুপুর, মাথার উপর কাঠফাটা রোদ। সূর্য মামা তার তেজ ঢেলে দিয়ে জানান দিচ্ছে তার উপস্থিতি। সূর্যের প্রখর ভেজে কপাল বেয়ে ঘাম ঝরছে। কালকে সারাদিন বৃষ্টি ছিল, আর আজকে বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। সাদা এপ্রনটা এক হাতে নিয়ে ফারিয়ার সাথে হেঁটে মেডিকেলের গেইটের সামনে দাঁড়াই। হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। রিসিভ করে কানে ধরতেই ফোনের ওপাশ থেকে বলল, ঈশিতা, আমি একটু বিজি আছি, তুমি 10 মিনিটস ওয়েট করো কেমন? আমি ওকে বলার সাথে সাথেই কল কেটে দেয়। ফারিয়া আমার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি টিস্যু পেপার দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলি, ইহান ফোন করেছিল, ওয়েট করতে বলল। ফারিয়া, তুই চলে যা, আমার একটু দেরি হবে। ফারিয়া দুদিকে ঘাড় ঘুরিয়ে বলে, উহু, তুই এখানে একা একা থাকবি? ভাইয়া না আসা পর্যন্ত আমি আছি তোর সাথে। ভাইয়া আসলে তারপর আমি রিকশা নিয়ে চলে যাব। এর মধ্যে কেউ একজন পিছন থেকে বলে উঠল, হেই ঈশিতা, কেমন আছো?
পিছনে ফিরে দেখি সাহেল, আহিল ভাইয়া আর লিজা আপু। আমাকে উদ্দেশ্য করে সাহেল ভাইয়া প্রশ্নটা করেছে। আমি হালকা হাসার চেষ্টা করে বলি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? সাহেল ভাইয়া হাস্যোজ্জ্বল মুখে বলে, আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর তোমার না মানে তোমাদের দুজনের সাথে দেখা হলো। লিজা বিরক্তিকর ফেসে নিয়ে দাঁড়িয়ে আছে। আহিল ভাইয়া চুপচাপ দাঁড়িয়ে আছেন। ফারিয়া ঠোঁট প্রসারিত করে বলে, তা ভাইয়া মেডিকেল থেকে বের হচ্ছেন। কোনো কাজ ছিল? সাহেল এক আঙ্গুল দিয়ে কপালের ঘাম ফেলে বলে, হ্যাঁ, কিছু পেপারসে সিগনেচার নেওয়ার ছিল সেই জন্য। তোমরা তো বাসায় যাবে? কিছু মনে না করলে তোমাদেরকে চলো ড্রপ করে দেই। আমি কপাল কুঁচকে আমতা আমতা করে বলি, আমি তো। এর মধ্যে ফারিয়া আমাকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলে, এই ঈশিতা চল না আজকে না হয় সাহেল ভাইয়ার সাথে যাই। তুই না করিস না প্লিজ। আমি কি করব ভাবতে থাকি। ফারিয়া বেচারি এত করে বলছে। আবার আমারও হালকা হেডেক হচ্ছে। হেডেকটা আজ নতুন নয়। মীরা আপুর বিয়ের মধ্যে থেকে এটা শুরু হয়েছে। মাঝে মাঝে হঠাৎ হালকা পেইন হয়, আবার এমনিতেই রেস্ট নিলে ঠিক হয়ে যায়। অবশেষে আমি রাজি হই সাহেল ভাইয়ার সাথে যেতে। লিজা, আহিল কালকে দেখা হবে বাই বলে সাহেল ভাইয়া গাড়িতে উঠে বসে। আমি আর ফারিয়া পিছনে বসি। আহিল লিজাকে উদ্দেশ্য করে বলে, লিজা বেইবি তোকে ড্রপ করে দেব কি? আজ তুই আমার থেকে লিফট নে। লিজা কঠোরতা বজায় রেখে বলে, ফাজলামি বাদ দিয়ে এখন আমার সামনে থেকে সরে যা ভাই প্লিজ। আমার কাজ আছে। তোর আবার কি মহান কাজ আছে? আই অ্যাম নট ইন্টারেস্টেড টু সে ইউ। তোমার ইন্টারেস্টকে আমি অনার করি। ওকে বেইবি বলে আহিল চলে যায়। আহিল চলে যাওয়াতে লিজা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুরে তাকাতেই দেখে নেভি ব্লু কালারের শার্ট, অ্যাশ কালারের প্যান্ট, গায়ে সাদা এপ্রন, গলায় স্টেথিস্কোপ ঝুলানো। জোরে হেঁটে ইহান আসছে। শার্টের উপর সাদা এপ্রনটা যেন ইহানের সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। খোঁচা খোঁচা দাড়ির মাঝে ঘামগুলো মুক্ত দানার মতো ঝিকঝিক করছে। লিজা একদৃষ্টিতে মুগ্ধ হয়ে ইহানের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে রাস্তায় দিয়ে যাওয়া গাড়ির শব্দে লিজার হুঁশ ফেরে। ইহানের চোখ ঈশিতাকে খুঁজছে। তারপর সামনে লিজার দিকে দৃষ্টি যায়। লিজা ইহানের সামনে এসে বলে, ইহান কেমন আছিস? ইহান প্যান্টের পকেটে হাত দিয়ে সোজা দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুই এখানে কোনো কাজ ছিল? লিজা মৃদু আওয়াজে বলে, হুম, কিছু সিগনেচার নেওয়ার ছিল। আহিল, সাহেল ওরাও আসছিল। ওরা তোর সাথে একবার দেখা করতে চেয়েছিল। আবার বলল তুই হয়তো এখন বিজি থাকবি তাই ফোন করে ডিস্টার্বও করেনি। অন্য কোনো ছুটির দিনে দেখা করবে বলেছে। ইহান ছোট করে বলে, ও। লিজা অভিযোগের সুরে বলে, অনেকদিন পর তোর সাথে দেখা হলো, একবারও জিজ্ঞেস করবি না আমি কেমন আছি? ইহান ভাবলেশহীনভাবে জবাব দেয়, তোদের প্র্যাকটিস কেমন হচ্ছে? যদিও আলাদা ডিপার্টমেন্টে তবুও তোরা তিনজন এক জায়গায় আছিস। লিজা মুখের উপর বাতাসে উড়ে আসা চুলগুলো এক হাতে কানের পাশে গুজতে গুজতে বলে, হচ্ছে ভালোই। তবে তুই আমাদের সাথে থাকলে বেশি খুশি হতাম। রাকিব নীরা ওদের মন খারাপ বেশি অন্য জেলায় চলে যাওয়াতে। ইহানের দৃষ্টি ঈশিতাকে খুঁজছে। লিজা বিষয়টা আন্দাজ করতে পেরে বলে, তুই কি কাউকে খুঁজছিস? না মানে, আসলে ঈশি। এর মধ্যে লিজা বলে ওঠে, ঈশিতাকে রাইট। ঈশিতা সাহেলের সাথে। সাহেলের গাড়িতে গিয়েছে। এই কথাটা ইহান একদম এক্সপেক্ট করেছিল না।
তারপরও নিজেকে স্বাভাবিক রেখে বলে, লিজা আমার কাজ আছে, আমি আসি। লিজা মৃদু হাসার চেষ্টা করে শান্ত কণ্ঠে বলে, এই মাসের 25 তারিখ আমার বার্থডে। আগেই তোকে স্মরণ করিয়ে দিলাম, কারণ আমি জানি আমি তোদের কাছে অতটা ইম্পর্টেন্ট নই যে নিজে থেকে উইশ করবি। তাই মনে করিয়ে দিলাম, সবার আগে তুই উইশ করবি। কোনো কোজ দেখাস না কিন্তু। প্রতিবারই তো তুই মাঝরাতে ফোন দিয়ে আমার ঘুম ভেঙে দিয়ে বলিস উইশ করতে। তা এই চেয়ে উইশ নেওয়া বন্ধ করবি কবে শুনি? লিজা হাস্যোজ্জ্বল মুখে বলে, এবার রাত 12টার সময় ফোন দিয়েছে, নেব না, সেই জন্য আগেই বলে রাখলাম। ওকে, ট্রাই করব। বাই বলে ইহান চলে যায়। লিজা একদৃষ্টিতে তাকিয়ে থাকে ইহানের যাওয়ার দিকে। ইহান, কোনোদিন কি তুই আমাকে বুঝবি? আমার মনের কথাগুলো পড়তে পারবি? এসব ভেবে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। আমি গাড়িতে চুপচাপ বসে আছি। ফারিয়া ননস্টপ কথা চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে সাহেল ভাইয়া ওর কথায় সঙ্গ দিচ্ছেন। আমি ফোনটা হাতে নিয়ে ইহানের কাছে ছোট্ট করে একটি মেসেজ সেন্ড করি। আই এম গোয়িং অ্যাট হোম, প্লিজ ডোন্ট টেক টেন্স। আমাদের ফ্ল্যাট থেকে ফারিয়াদের বাসা একটু দূরে, তবে একই রাস্তায়। ইহানদের বাসা শালবাগান বিডিআর ক্যাম্পের পাশে আবাসিক এলাকায়। আর আমাদের নতুন ফ্ল্যাট কাটাখালি। আমাদের বাসা থেকে ইহানের বাসায় রিকশা করে যেতে 30 মিনিটস লাগে, আর গাড়িতে 10 মিনিটস সামথিং লাগে। আমি বাসার সামনে নেমে সাহেল ভাইয়াকে সৌজন্যতার খ্যাতিরে ভেতরে আসতে বলি, উনি না করেন। বলেন অন্য কোনোদিন আসবে, আজ নয়। আমি লিফটে উঠি, আমাদের সামনের ফ্ল্যাটের এক আন্টিও আমার সাথে ওঠে। আমি 5 তলার বাটন চাপি। আন্টির হাতে বাজারের ব্যাগ। উনি কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে, আসমা ভাবি, মানে তোমার মা সেদিন কথায় কথায় বললেন তোমার নাকি বিয়ে হয়েছে। তা কালকে রাতে তোমাদের বাসা থেকে একটা ছেলেকে বের হয়ে যেতে দেখলাম। ওইটাই কি তোমার বর নাকি? আমি বুঝতে পারি উনি ইহানের কথা বলছেন, কারণ ভাইয়াকে তো উনি চিনেনি। আর আমাদের বাসায় কালকে ইহান ছাড়া অন্য কেউ আসেনি। আমি এক কথায় উত্তর দেই, জি। এর মধ্যে 5 তলায় এসে লিফটের দরজা খুলে যায়, আমি আমাদের বাসায় চলে যাই। বাসায় গিয়ে শাওয়ার নিয়ে লাঞ্চ করে নিই। ইহান বাসায় গিয়ে শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে আছে। ইয়া খাবার খাওয়ার জন্য ডাকতে আসে। ইহান বলে, এখন ক্ষুধা নেই, পরে খাব। তারপর ফোনটা হাতে নিয়ে ওপেন করতেই ঈশিতার মেসেজটা দেখতে পায়। মনে মনে ভাবে, আমি তোমার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করি ঈশিতা। আর তখন বিজি থাকার পরও তোমাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিলাম ওয়েট করতে। অথচ তুমি এই 10 মিনিটস ওয়েট করতে পারলে না। এর মধ্যে ফোনের স্ক্রিনে ঈশিতার নাম ভেসে ওঠে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠস্বরে বলে, বাসায় কি পৌঁছিয়েছেন? আপনি কি আমার উপর রেগে আছেন? আমি কি তোমার উপর কখনো রাগতে পারি সুইটহার্ট? বাসায়ই আছি। শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে আছি। লাঞ্চ করেছেন? ইহান জবাব দেয়, না। করব। আমি ভরাট গলায় বলি, এত দেরি করছেন কেন? ইহান এক কথায় বলে, এমনি। খালামনি। ইয়া কি করে? কয়েকদিন হলো দেখা হয় না। আম্মুর রুমে। ইয়া টিভি দেখছে। ইয়া তো তোমার শূন্যতা অনুভব করে। এই অনুভূতিটা আমার কাছে প্রকাশ করে। ইয়া তোমার সাথে বন্ধুর মতো মিশত। সেই জন্য ওর এই অনুভূতি হওয়াটাই স্বাভাবিক। আর আম্মু সকালে বলছিল তোমাকে দেখতে ইচ্ছে করছে। আমি যখন ফ্রি থাকি তোমাকে নিয়ে আসব। আমারও ইয়া খালামণির কথা সব সময় মনে পড়ে। আচ্ছা, এবার খাবার খেয়ে নিন। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্র্যাকটিক্যাল খাতা প্রস্তুত করছিলাম।
এমন সময় পেছনে থেকে গলা জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, ভাবিপু কি করছো? আমি পিছনে ঘাড় ঘুরিয়ে ইয়াকে দেখে বলি, ইয়া তুমি হঠাৎ? ইয়া অভিযোগের সুরে বলে, তুমি তো এই ছোট বোনটাকে ভুলেই গিয়েছ। তুমি তো যাবে না, তাই আমি চলেই আসলাম। আমি আনন্দিত হয়ে ইয়াকে জড়িয়ে ধরে বলি, খুব ভালো করেছ। আর তোমার অভিযোগটা ঠিক না, কারণ আমি তোমার কথা সবসময়ই মনে করি। ইয়াকে প্রশ্ন করি, তুমি একাই আসছ কি? ইয়া দুদিকে মাথা ঘুরিয়ে বলে, উহুম, ভাইয়া নিয়ে আসছে। ভাইয়া ড্রয়িং রুমে আছে। ভাইয়াকে বলছিলাম তোমার কথা খুব মনে হচ্ছে। তখন ভাইয়া বলল, রেডি হয়ে নে ফাস্ট, চল তোকে নিয়ে যাচ্ছি। আমি আর ইয়া কিছুক্ষণ গল্প করে ড্রয়িং রুমে যাই। গিয়ে দেখি ইহান মমের সাথে কথা বলছে। আমাদেরকে দেখে মম বলল, তোরা কথা বল, আমি খাবার রেডি করি। তারপর মম কিচেনে চলে যায়। আমি ইহানের পাশে বসি। ইয়া বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগল। ইহান এক হাত দিয়ে আমাকে ওর কাছে নিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে স্লো ভয়েজে বলে, সুইটহার্ট, তোমাকে ছাড়া আর ভালো লাগছে না। তোমার শূন্যতা তীব্র থেকে তীব্রতর অনুভব হচ্ছে। কেন যে এত দেরি করে ডেট ঠিক করা হলো? আমি ইহানের কাঁধে মাথা রেখে বলি, আমিও আপনার শূন্যতা অনুভব করি। ইতিমধ্যে ইয়া আসলো। ইয়াকে দেখে আমি একটু দূরে সরে বসে বলি, কেমন দেখলে বাসাটা? ইয়া পাশের সোফায় বসতে বসতেই বলে, সাজানো গোছানো খুব সুন্দর হয়েছে। বাসাটাও দারুণ। মম নাস্তা রেডি করে আমাকে ডাকে, আমি কিচেন থেকে নাস্তা নিয়ে আসি। আমরা তিনজন বসে হালকা কিছু খেতে থাকি। এর মধ্যে ইহান মমকে ডেকে বলে, খালামনি, আমরা আসছি এখন। আমি কপাল কুঁচকে তাকিয়ে বলি, আসছি মানে? আপনি ইয়া দুজনেই আজকে থাকবেন? আমার কথার মধ্যে মম এসে বলে, আজকে তোরা দুজনেই থাক। ইয়া আজ প্রথম আসছে। ইয়া ঢকঢক করে পানি খেয়ে গ্লাসটা নামিয়ে রেখে বলে, খালামনি, আমার সকালে কোচিং আছে। আজকে নয়, অন্যদিন থাকব। মম কিছু সময় ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, তবে ডিনার করে যাবি। তার আগে নয়। সন্ধ্যা পার হয়ে গিয়েছে। ইহান টিভিতে স্পোর্টস দেখছিল। এর মধ্যে ইয়া এসে রিমোট কেড়ে নিয়ে সিরিয়াল দেখতে থাকে। ইহান বিরক্ত হয়ে আমার রুমে চলে যায়। আমি একটু পর রুমে গিয়ে দেখি ইহান বিছানায় শুয়ে ফোন স্ক্রোল করছে। আমি ওর পাশে বসতেই ও ফোন রেখে আমার কোলের উপর মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বলে, চুলগুলো একটু টেনে দাও তো। আমি আস্তে আস্তে চুলগুলো টানতে থাকি। এই তোমার হাতে বল নেই? আমি দৃষ্টি শুরু করে বলি, কেন? এই যে চুল টানছ, মনে হচ্ছে 5 বছরের একটা বাচ্চা চুল টানছে। অথচ যে কিনা আর কিছু দিন পর আমার বেবির মাম্মাম হয়ে যাবে। আমি এবার সত্যি সত্যি জোরে করে দেই। ইহান হালকা করে শব্দ করে ওঠে বলে, এই এবার তো আমাকে টাকলা বানানোর ধান্দায় আছো। আমি কর্কশ গলায় বলি, আপনি একবার বলছেন হাতে বল নেই, আবার বলছেন ব্যথা লাগছে, এখন আমার দোষটা কোথায় শুনি? ইহান আমাকে টান দিয়ে ওর পাশে শুয়ে দিয়ে আমার গলায় হালকা বাইট দিয়ে বলে, সব দোষ তো তোমারই। তুমি আমার অন্যরকম নেশা, যা সব সময় আমাকে তোমার কাছে টানে। এক হাত দিয়ে আমার পেটে স্লাইড করতে করতে বলে, আর সেই নেশার সুধা পান করি তোমার থেকে। তুমি ছাড়া অন্য কোনো কিছুতে আমার আত্মা তৃপ্ত হবে না। এর মধ্যে ইয়া জোরে জোরে দরজার ওপাশ থেকে ডাকতে থাকে, ভাবিপু, খালামনি ডিনার রেডি করেছে। ইহান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, বউ নিয়ে একটু রোমাঞ্চ করব, তাও কপালে নেই। আমি সোজা হয়ে বসে চুলগুলো ঠিক করতে করতে বলি, চলুন খাবার খেয়ে নিবেন।
আবার বাসায় যেতে যেতে তো দেরি হয়ে যাবে। ইহান ইয়া ডিনার করে রাত 9:30টার সময় বের হয়ে যায়। ইয়া তো যাওয়ার সময় পারলে আমাকে সাথে করে নিয়ে যায়। এতবার করে আমাকে আজকে সাথে যাওয়ার কথা বলছিল। পরে ইহান ইয়াকে বুঝিয়ে বলে 2-1 দিন পরই আমাকে নিয়ে যাবে খালামণির সাথে দেখা করানোর জন্য। আমি ড্রয়িং রুমে বসে ম্যান্ডিকে ক্যাট ফুডস খাওয়াচ্ছি। ম্যান্ডিকে রেখে মামার বাড়ি গিয়েছিলাম। রহিমা খালা ঠিকমতো খাওয়ায়নি, সেই জন্য বেচারা ম্যান্ডি অনেকটা শুকিয়ে গিয়েছিল। আসার পর থেকে আমি ওকে ধরে ধরে খাওয়াই, এখন একটু রিকভার হচ্ছে। হঠাৎ কলিং বেলের শব্দ হওয়ায় আমি দরজা খুলে দেখি ভাইয়া আসছে। আমি ভ্রু কুঁচকে বলি, এই ভাইয়া, তুই নিশ্চয় তোর শ্বশুর বাড়ি গিয়েছিলি, সেই জন্য তোর আজকে আসতে এত দেরি হলো। ভাইয়া কর্কশ ভাষায় বলে, আমি তোর মতো নই যে বিনা দাওয়াতে দৌড়ে দৌড়ে শ্বশুর বাড়ি চলে যাব। কথাটা আমার গায়ে লাগাতে আমি ঝাঝালো গলায় বলি, এই আমি বিনা দাওয়াতে কই যাই? ওরা সব সময় আমাকে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আর একটু আগেও তো ইয়া আসছিল আমাকে যাওয়ার জন্য, কত করে বলল, আমিই যাইনি। আর সেখানে তুই তোর শ্বশুর বাড়ির সাথে আমার শ্বশুর বাড়ির তুলনা করছিস। আর ভাইয়া 2 হাত কানে দিয়ে বলে, হয়েছে হয়েছে বোন, এবার থামো, আর কিছু বলতে হবে না। তোর ভাঙ্গা টেপ রেকর্ডারটা এবার একটু থামা। আমার ঘাট হয়েছে। তোর শ্বশুর বাড়ি, তোর বর নিয়ে তো কোনো নেগেটিভ মন্তব্য করাই যাবে না। আর সবাই বিষয়টা ছেড়ে দিলেও তুই দিবি না, পায়ে পা বেঁধে ঝগড়া করবি। ভাইয়া আমার চুল ধরে টান দিয়ে যেতে যেতে বলে, অফিসে আজকে একটা মিটিং ছিল। মিটিংটা শেষ করতে করতে আজ একটু লেট হয়েছে। পরের দিন ঘড়ির কাঁটায় রাত 10টা বাজে। ইহান বিকেলে বলেছিল আজকে ওর নাইট শিফট পড়েছে। ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল দেই। ইহান পেশেন্টদের ফাইল রিফ্রেশ করছিল। কয়েকটা ফাইল রিফ্রেশ করার দায়িত্ব ওর উপর পড়েছিল। ওর সাথের 3 জনের 2 জন ওখানে ছিল না, তারা একটু বাইরে গিয়েছিল কোনো কারণে। আর বাকি 1 জন ঘুমিয়ে পড়েছিল। এর মধ্যে হোয়াটসঅ্যাপে ঈশিতার ভিডিও কল আসে। ফোনটা রিসিভ করে টেবিলের উপর ফাইলের সাথে হেলান দিয়ে রেখে ফোনের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে সুইটহার্ট বলো বলে পেন দিয়ে আবার লিখতে থাকে। আমি ঠোঁট কামড়ে ধরে ধরে বলি, ডক্টর সাহেব কি বিজি? ইহান মুচকি হেসে বলে, এতক্ষণ বিজি ছিলাম, কিন্তু এখন নেই। কারণ সব থেকে আগে আমার বিবেচন। খাবার খেয়েছেন? না, এই ফাইলগুলো কমপ্লিট করে দেন, খাবার খেতে যাব। তুমি ডিনার করেছ? আমি ঠোঁট উল্টে বলি, হুমম। আচ্ছা, তাহলে কাজ শেষ করে ডিনার করে নিয়েন কেমন? ওকে, লাভ ইউ সুইটহার্ট। লাভ ইউ টু। সকালে ব্রেকফাস্ট সেরে রেডি হচ্ছি মেডিকেলে যাওয়ার জন্য, তখন হঠাৎ ক্রিং 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 শব্দে ফোনটা বেজে ওঠে। রিসিভ করে বলি, হ্যাঁ বলুন। ফোনের ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে ইহান বলে, ঈশিতা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তোমাকে এখন ড্রপ করতে পারবো না। সো তুমি আজকে ইরফানকে কিংবা রিকশা নিয়ে মেডিকেলে চলে যেও কেমন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনার কাজটা কি? এখন সময় নেই, পরে জানাবো। বাই। আমি কিছু সময় ভাবতে থাকি, কি এমন জরুরি কাজ? যত কাজই থাক না কেন ইহান সব সময় আমাকে আনা নেওয়া করেই মেডিকেলে যাওয়ার সময় এদিক হয়ে আমাকে নিয়ে যায়। বাসার সামনে গাড়িতে বসে থাকে, আমি গিয়ে উঠি। আসার সময় নামিয়ে দিয়ে যায়। বেশি সময় বাসায় আসে না, ও গাড়িতেই থাকে, আমি নেমে পড়ি। মেডিকেলে এসে ক্লাস শেষ করে একবার ভাবলাম,
কার্ডিয়াক বিভাগে গিয়ে দেখব কি ইহান আসছে কিনা। আবার ভাবলাম ও যদি আসতই তাহলে তো আমাকে একা আসার কথা বলতো না। হঠাৎ ফারিয়া মৃদু আওয়াজে বলে, ঈশিতা জানিস, সাহেল ভাইয়া না কালকে আমার কাছে ফোন করেছিল। আমি কপাল কুঁচকে তাকিয়ে বলি, তা কি বলেছে? ফারিয়া দৃষ্টি নিচের দিকে করে বলে, তেমন কিছু বলেনি। এই জাস্ট হাই হ্যালো এই পর্যন্ত। আমি ঠোঁট উল্টে বলি, ওহ। মুখে লজ্জা মাখা হাসি নিয়ে ফারিয়া বলে, তবে আমার মনে হয় উনি কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। আমি গলা ঝেড়ে বলি, তুই যেহেতু বুঝতে পারছিস কিছু বলতে চায়, লজ্জার কারণে বলতে পারছে না। তুই না হয় বলে দে, আগে সময় দেই, পরে ভেবে দেখব তোর কথাটা। আচ্ছা যা ভালো বুঝিস। আসি তাহলে বলে রিকশা নিয়ে চলে আসি। বাসায় এসে কয়েকবার ইহানের নম্বরে কল দিয়েছি, প্রত্যেকবারই নো আনসার। কি কাজ এত বিজি আছে যে সারাদিন একবারও ফোন দেয়নি, ইভেন আমার ফোন রিসিভও করছে না। ইহান সন্ধ্যায় বাসায় এসে শাওয়ার নিয়ে আবার বের হতে গেলে আয়েশা বেগম ইহানকে ডেকে বলেন, ইহান সারাদিন পর মাত্রই বাসায় আসলি, আবার এখন কোথায় যাচ্ছিস? আম্মু আমার একটু কাজ আছে, এখন যেতেই হবে। আর ঈশিতা বিকেলে ফোন করে তোর কথা জিজ্ঞেস করল। তোর সাথে কথা হয়নি ঈশিতার? আর সারাদিন কোথায় ছিলি, খাওয়া দাওয়া কিছু করেছিলি কি? ইহান গলা ঝেড়ে বলে, হ্যাঁ খেয়েছিলাম। আর ফোনটা সাইলেন্ট ছিল তাই ঈশিতার কল বুঝতে পারিনি। আম্মু আমার লেট হয়ে যাচ্ছে, এখন আসি বলে ইহান চলে যায়। গাড়িতে বসে ইহান লিজার নম্বরে কল করে। রিং হওয়ার কিছু সময় পরেই লিজা রিসিভ করে উচ্ছ্বসিত কণ্ঠে লিজা বলে, ইহান তুই? তোর হঠাৎ আমার কথা মনে পড়ল যে, নিজে থেকেই ফোন দিলি। লিজা আমি তোর সাথে দেখা করতে চাই, তোর জন্য সারপ্রাইজ ওয়েট করছে সামনে। লিজার মন খুশিতে ভরে ওঠে ইহানের কথা শুনে। লিজা নিঃশব্দে হেসে বলে, কি সারপ্রাইজ? উহু এখন বলা যাবে না, ফেস টু ফেস বলবো। লিজা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, ওকে আয় আমি বাসায় আছি। ইহান ঠোঁট কামড়ে ধরে কিছু সময় ভেবে বলে, বাসায় না, তুই জিয়া উদ্যানে আয়। এখন এই সন্ধ্যার সময় জিয়া উদ্যানে যাব? কেন আমাকে তোর বিশ্বাস হয় না? লিজা ইহানের কথাটা বুঝতে পেরে বলে, আমি সেটা বলিনি ইহান, আমি চোখ বন্ধ করে তোকে বিলিভ করি। আচ্ছা আমি দ্রুত রেডি হয়ে আসছি। লিজার চোখ মুখ খুশিতে উপচে পড়ছে। মনে মনে ভাবছে, ইহান আজকে হয়তো ওকে প্রপোজ করবে। এছাড়া কিসের সারপ্রাইজ ইহানের থেকে হতে পারে লিজার মাথায় আসছে না। লিজা সুন্দর করে একটা শাড়ি পরে নিল। হালকা সাজে শাড়িতে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে পরখ করছে। ইহান আজ তুই আমার দিক থেকে চোখ ফিরাতে পারবি না, আমি শিওর। লিজা ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। জিয়া উদ্যানের সামনে নেমে ড্রাইভার আঙ্কেলকে গাড়িতে ওয়েট করতে বলে লিজা গাড়ি থেকে নেমে 2টা টিকিট কিনে নেয়। টিকিট কিনে সামনে ফিরে তাকাতেই দেখে ইহান ঈশিতার হাত ধরে গাড়ি থেকে নেমে ওর সামনে আসছে। এটা দেখে লিজার আগে হাতে থাকা টিকিটটা মুঠ পাকিয়ে দুমড়ে মুচড়ে ফেলে। ইহানকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলে, ইহান কি জন্য ডেকেছিস বল? ইহান ভাবলেশহীনভাবে জবাব দেয়, ওয়েট কর। তারপর ইহান কাউন্টার থেকে টিকিট কিনতে যায়। আমি ভাবি কিছুক্ষণ আগের কথা। আমি পড়ছিলাম তখন ইহানের কল আসে, রিসিভ করে বলি, সারাদিন কোথায় ছিলেন? খালাম্নি বলল বাসায় ছিলেন না, মেডিকেলেও যাননি। তাহলে কোথায়? কল রিসিভও করেননি। ঈশিতা তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে একটু পর। তার আগে এখন ফার্স্ট রেডি হয়ে নিচে আসো।
আমি গাড়িতে তোমার বাসার সামনে ওয়েট করছি। আমি ঠোঁটে ঠোঁট চেপে বলি, এই সময় হঠাৎ কোথায় যাব? বলা নেই হুট করে। ইহান কঠোরভাবে বলে, কথা বলে টাইম ওয়েস্ট না করে কুইক আসো। আমি রেডি হয়ে মমকে বলে নিচে নেমে এসে দেখি ইহান গাড়িতে বসে আছে। গাড়িতে ওঠে ওকে সারা রাস্তা জিজ্ঞেস করেছি কোথায় যাচ্ছি আমরা, ও কিছুই বলেনি। মুখে কুলু পেটে ছিল, শুধু দুই কথায় বলেছে ওয়েট করো। আমিও আর বিরক্ত হয়ে কিছু বলিনি। এখন এখানে এসে লিজাকে দেখে আমি অবাক হয়েছি। এসব ভাবনার মাঝেই ইহান এসে বলে, লিজা ভেতরে চল। আমার দিকে ইশারা করে বলে, চলো। লিজা জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে চোয়াল শক্ত করে বলে, ইহান আমি যেতে পারবো না। আমার বাসায় যেতে হবে। আর তোরা দুইজন প্রেম আলাপ করবি সেইটা আমাকে দেখানোর জন্য এখানে ডেকে এনেছিস বুঝি? ইহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, মনে কর তাই। আমরা রোমাঞ্চ করব আর তুই মশা তাড়াস। লিজার আগে গজগজ করতে করতে চলে যেতে নিলে ইহান লিজার হাত ধরে বলে, আমি চাচ্ছি না এখানে লোকজনের মধ্যে সিন ক্রিয়েট করতে, তাই তুই কথা না বাড়িয়ে আমাদের সাথে ভেতরে চল। অনিচ্ছা সত্ত্বেও লিজা ভেতরে আসে আমাদের সাথে। চারিদিকে বিভিন্ন রঙের বাতি জ্বলছে। আমরা একটা বড় গাছের নিচে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। লিজা ক্রোধে ফেটে পড়ছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্কশ স্বরে বলে, ইহান অলরেডি 5 মিনিটস হলো এখানে দাঁড়িয়ে আছি। কিছু না বলে এরকম স্ট্যাচু হয়ে আছিস কেন? আমি কোনো কিছুই বুঝতে পারছি না আসলে ইহান চাইছেটা কি? ইহান লিজাকে উদ্দেশ্য করে বলে, সামনে তাকিয়ে দেখতো চিনতে পারিস কিনা। লিজা সামনে তাকিয়ে দেখে ওর হাত পা কাঁপতে শুরু করে, কপাল বেয়ে ঘাম ঝরছে, বারবার শুকনো ঢোক গিলতে থাকে। আমিও দেখে অনেকটা আশ্চর্য হয়ে যাই। কল্পনাও করিনি একে এই মুহূর্তে এই জায়গায় দেখব। আর ওকে যে ইহান এখানে এনেছে সেটা নিশ্চিত। ভাবতে থাকি একে এখানে এই সময় আনার কারণটা কি। চারিদিক থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। রাত 8টা বাজে। এশারের আজান পড়ছে। আজান শেষ হতেই ইহান চোখ বন্ধ করে। লম্বা শ্বাস নিয়ে লিজার দিকে তাকিয়ে কঠোরভাবে বলে, এসব কিছু কেন করেছিলি লিজা? লিজা একবার মেয়েটির দিকে আরেকবার ইহানের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে বলে, ইহান ট্রাস্ট মি। বিশ্বাস কর এসব করার পিছনে আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, আমি যা করেছি শুধুমাত্র। ইহান তাচ্ছিল্য হেসে কঠোরভাবে বলে, তুই এত বড় একটা জঘন্য কাজ করেছিস তারপরেও বলছিস কোনো খারাপ ইন্টেনশন ছিল না। সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ইহানকে উদ্দেশ্য করে বলি, এই মেয়ে এখানে কেন? আর আপনি কি বলতে চাইছেন? ইহান প্যান্টের পকেটে 2 হাত দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে, হে ইউ কি যেন নাম তোমার? মেয়েটি চুপ করে থাকায় ইহান ধমক দিয়ে বলে, কানে শুনতে পাওনি কি বললাম? আনসার মি। মেয়েটি শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, সি সি সীমা। তা মিস সি সি সীমা আপনি কেন এত বড় মহান কাজ করেছেন? ডিটেইলসে বলুন এখন। মেয়েটি আঙ্গুল দিয়ে চোখের কোণের পানি মুছে নিয়ে বলতে থাকে, বিশ্বাস করুন আমার কোনো দোষ ছিল না। আমি নিরুপায় ছিলাম। আমি একটা নিডি ফ্যামিলির মেয়ে। তার উপরে তখন আমার বাবার হার্টে ব্লক ধরা পড়ে। অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন হয়। সেই মুহূর্তে লিজা ম্যাম আমাকে অফার দেয়, আমি যদি এক্সাম হলে কোনোভাবে ঈশিতাকে হ্যারেজ করতে পারি। যদি ঈশিতাকে ফাঁসিয়ে প্রমাণ করতে পারি ঈশিতা কপি করেছে, তাহলে উনি আমার বাবার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবেন। আমি তখন ম্যামকে বলেছিলাম আমি যদি ধরা পড়ি তাহলে তো আমাকে মেডিকেল থেকে বহিষ্কার করবে।
তখন আমি কি করব ম্যাম? আমি গরিব পরিবারে বেড়ে উঠেছি, অনেক কষ্ট করে অবশেষে এখানে চান্স পেয়েছি। ধরা পড়লে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সীমা ফুপিয়ে কেঁদে আবার ভেজা গলায় বলতে থাকে, ম্যাম তখন আমাকে বলে, ধরা পড়ার চান্স নেই। তারপরও বাই চান্স কিছু হলে আমি তোমার জবের ব্যবস্থা করে দেব। আমার পাপার অফিসে আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেব। আর তোমাকে ভালো স্যালারি দেওয়া হবে প্রমিজ করছি। তবে যাই হয়ে যাক না কেন তুমি কখনো আমার নামটা বলবে না। আমি দরিদ্রতার কাছে হার মেনে নিয়ে বিবেক বর্জিত হয়ে এই কাজটি করি। ইহান 2 আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করে রাগ কমানোর চেষ্টা করে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, তারপর লিজা তুই ওকে অন্য জায়গায় বাসা ঠিক করে দিস। ও সেদিনই মেস থেকে চলে যায়। আমি সবকিছু শুনে অবাক হয়ে যাই। লিজা আমার ক্ষতি করতে চেয়েছিল। আমি ইহানের দিকে প্রশ্ন ছুড়ে দেই, আজকে আপনি সীমাকে কোথায় পেলেন? আমি প্রথম থেকেই মেয়েটিকে খুঁজছিলাম। পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কারণে এই ব্যাপারে ঠিকমতো সময় দিতে পারিনি। কয়েকদিন আগে এই মেয়ের বায়োডাটা পেয়েছিলাম মেডিকেল থেকে। সেখান থেকে বাড়ির ঠিকানা নিয়ে লোক পাঠিয়েছিলাম। আমার লোক ওখানে গিয়ে খোঁজ নিয়ে জানে কিছুদিন আগেই সীমা আর ওর পরিবার গ্রাম ছেড়ে রাজশাহী শহরে একেবারে চলে গিয়েছে। আমি এই নিউজ পাওয়ার পর আমার লোকদের বললাম আশেপাশের কারো থেকে ওদের ফ্যামিলির কারো কন্ট্যাক্ট নম্বর জোগাড় করতে। অবশেষে আমার লোক সীমার মায়ের মোবাইল নম্বর জোগাড় করতে সক্ষম হয়। এই সুযোগটাই কাজে লাগাই। নম্বর ট্র্যাক করে লোকেশন বের করি। আজ সকাল থেকে অনেক খোঁজাখুঁজি করার পর সীমার বাসা খুঁজে পেতে সাকসেস হই। আর সীমাকে পুলিশের ভয় দেখিয়ে সব স্বীকারোক্তি নেই। ইহান ইশারায় সীমাকে চলে যেতে বলে। সীমা দ্রুত প্রস্থান করে। লিজা ভেজা গলায় চিৎকার করে বলে, ইহান আগে সবটা বোঝার চেষ্টা কর। আমি এমনি এমনি এটা করিনি। আমি বাধ্য হয়েছিলাম এই ঈশিতার জন্য। আমি তোর পাশে কোনোভাবেই ঈশিতাকে মেনে নিতে পারছিলাম না। ওকে কপিবাজ করে সবার সামনে ইভেন তোর চোখে খারাপ বানাতে চেয়েছিলাম, শুধুই তোকে পাওয়ার জন্য। তুই বোঝার চেষ্টা কর আমার ভালোবাসার গভীরতা কতটা ছিল। এই ভালোবাসার কারণে আমি অন্ধ হয়ে যাই, যাকে এক কথায় বলা যায় ব্লাইন্ড লাভ। আসলে এটা ছিল একপাক্ষিক আমার পক্ষ থেকে। স্টপ লিজা স্টপ। তুই আমার বেস্ট ফ্রেন্ড, এটা ভাবতেই আমার নিজের উপর রাগ হচ্ছে। আমার ফ্রেন্ড হয়ে কিনা এত বড় জঘন্য শাস্তিযোগ্য কাজ করতে পারলি। সেদিনকার সেই মুহূর্তের কথা একবার ভেবে দেখ। ঈশিতা সবার সামনে কতটা হেট হয়েছিল। সেদিন যদি প্রুভ না হতো তাহলে ঈশিতার ব্রাইট ফিউচারটা নষ্ট হয়ে যেত, শুধুই তোর পাগলামির কারণে। ইহান হাত মুঠো করে চোয়াল শক্ত করে আরো বলে, শুধুমাত্র মেয়েদেরকে রেসপেক্ট করার জন্য তোকে আজ কিছু বললাম না। লিজার 2 গাল বেয়ে অঝরে পানি পড়তে থাকে। ইহান পকেট থেকে ফোন বের করতে করতে বলে, ওয়েট কর, আমি তোর অন্যায়ের কথা জানানোর জন্য আহিলকে ডাকছি। ওরাও এখানে আসুক বলে ফোন করতে যাবে। সেই মুহূর্তে আমি ইহানের হাত থেকে ফোনটা নিয়ে বলি, এনাফ ইস এনাফ। এখন এসব কিছু বাদ দেন। যা হওয়ার তো হয়েই গিয়েছে। এখন এটা সবাইকে না জানানোই ভালো। এতে আপনাদের বন্ধুত্বটা নষ্ট হবে। আমি চাই আপনাদের সবার ফ্রেন্ডশিপ আগের মতোই থাক। এই সব কথা শুনে ইহানের মনে ঈশিতার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায়। কারণ ঈশিতা তো লিজাকে অপমান করে কিছু বলতে পারত, কিন্তু সেটা না করে ওর সহজ ও সরলতার প্রমাণ দিল। আসলে ভালোটা এমনিই প্রকাশ পায়, এটা বলার কিছু না। যা ঈশিতা প্রুভ করল। ঈশিতার পার্সোনালিটি যে হাই তা আরেকবার প্রমাণ করল।
মনে মনে ইহান ঈশিতাকে সেলুট জানাল। ঈশিতার কথা শুনে লিজার রাগ হচ্ছে। লিজার মনে হচ্ছিল এই পার্কের আনন্দঘন আলোক উজ্জ্বল পরিবেশটা যেন অন্ধকারে ছেয়ে আসছে। টিপটপ জোনাকি লাইটগুলো যেন লিজাকে বলছে ছি লিজা ছি। লিজার নিজেকে খুবই অপমানিত ও খাটো মনে হচ্ছে। এই মেয়েটা কিনা আমার প্রতি দয়া দেখাচ্ছে একমাত্র ইহানের জন্য। লিজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছে নিয়ে বলে, ইহান তুই এই মেয়েটার সামনে আমাকে অপমান নাও করতে পারতি। ইহান লিজার কথায় প্রতিবাদ করে বলে, লিজা তুই ইলিটারেট পার্সন এর মতো কথা বলছিস। এই মেয়েটা কি? এটা কিরকম সম্বোধন? ওর একটা নাম আছে সেটা তুই ভালো করেই জানিস। নেক্সট ঈশিতাকে নিয়ে কোনো কথা বললে রেসপেক্ট দিয়ে বলবি নয়তো বলবি না। কারণ ঈশিতাকে অসম্মান করা মানে আমাকে করা। তারপর ইহান জিন্স প্যান্টের পেছনে পকেট থেকে একটা কার্ড বের করে লিজার হাতে ধরিয়ে দিয়ে বলে, কার্ডটা রাখো। আর আগামী মাসের 5 তারিখে আমাদের বিয়ের প্রোগ্রামে পারলে আসিস। তারপর আমার হাত ধরে বলে চলো সুইটহার্ট। লিজা ইহান ঈশিতার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর হাতে থাকা কার্ডটা না পড়েই মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলে। কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে পড়ে। ইহান ড্রাইভ করছে, আমি চুপচাপ বসে আছি। ইহানকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আজ যা কিছু করল সব আমার জন্য। আমার জন্য বেস্ট ফ্রেন্ডকেও ছেড়ে দেয়নি। আমার এসব ভাবনার মাঝেই গাড়ি থামায়। তাকিয়ে দেখি ইহানদের বাসার সামনে গাড়ি পার্ক করছে। আমি আজকে আরেকটি বারের জন্য বললাম না যে আমাকে আমাদের বাসায় না দিয়ে এখানে আনলেন কেন? ইহান সিট বেল্ট খুলতে খুলতে বলে, ঈশিতা খালামনিকে ফোন দিয়ে জানিয়ে দাও আজকে তুমি এখানে থাকছ। এখন অনেক রাত হয়েছে আর ওদিকে যেতে চাচ্ছি না। আমি ইহানের কথায় সম্মতি দিয়ে বলি, ওকে সমস্যা নেই। আমি মমকে ফোন করে জানিয়ে দেব। আমি কলিং বেল চাপতেই খালামনি দরজা খুলে দেয়। আমাকে দেখে মিষ্টি হেসে খালামনি বলে, ঈশিতা তুই। আমি কিছু বলার আগেই পিছন থেকে ইহান ভেতরে আসতে আসতে বলে, আম্মু তুমি বারবার বলছিলে ঈশিতাকে দেখার কথা তাই নিয়ে আসলাম। খালামনি স্মিত হেসে বলে, ভালো করেছিস। ঈশিতা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি ইয়াকে তোর আসার খবরটা দেই। আমি কিছুক্ষণ ভাবলাম কোনো রুমে যাব। তারপর ভেবে না পেয়ে ড্রয়িং রুমের সোফাতে বসে খালামনিকে উদ্দেশ্য করে বললাম, খালামনি ইয়াকে ডাকো, ওর সাথে কথা বলে নেই আগে। খালামনি ইয়াকে জোরে জোরে ডাকতে থাকে। ইয়া এসে আমাকে দেখে হাসি মুখে বলে, ভাবিপু তোমাকে এখন দেখতে পাবো ভাবতে পারিনি। খুব খুব খুশি হয়েছি তোমার আসাতে। আর একটু আগে আসতে এত রাত করে না এসে। খালামনি ইয়াকে ডেকে বলে, ইয়া এখানে আয় তো, আমাকে একটু হেল্প করত। ইয়া আমাকে উদ্দেশ্য করে বলে, তোমাকে দেখে তো ক্লান্ত মনে হচ্ছে। তুমি রুমে গিয়ে রেস্ট নাও। এর মধ্যে ইহান আমার নাম করে ডাকতে থাকে। আমি গিয়ে দেখি ইহান টাওয়েল দিয়ে মুখ মুছছে। টাওয়েলটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, সবার সাথে গল্প পড়ে করো। এখন ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নাও, তোমাকে টায়ার্ড দেখাচ্ছে। সত্যি আমারও খুব টায়ার্ড লাগছে। সেই তখন পার্কে পুরা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে। লিজা বাসায় গিয়ে বিছানায় শুয়ে বিছানার চাদর টেনে ধরে কাঁদছে। লিজার মা রোকসানা বেগম মেয়ের রুমে এসে দেখেন লিজা কান্না করছে। দ্রুত লিজার পাশে বসে লিজার মাথাটা কোলের উপর নিয়ে চিন্তিত গলায় বললেন, লিজা সোনা কি হয়েছে? কাঁদছিস কেন? আমাকে বল। লিজা রোকসানা বেগমের কথা শুনে আরও শব্দ করে কাঁদতে থাকে। রোকসানা বেগম ভেজা গলায় বলে, তুই তো ইহানের সাথে দেখা করতে গিয়েছিলি। ইহান কি তোকে কিছু বলেছে?
লিজা হেঁচকি তুলতে তুলতেই বলে মাম্মাম সবকিছু শেষ হয়ে গিয়েছে। ইহান আমাকে অপমান করেছে। আমি তাও ওর অপমানকে গায়ে মাখতাম না, কিন্তু এটা আমি মানতে পারছি না কিছুতেই। রোকসানা বেগম কপাল কুঁচকে বলে, কোনটা? কিসের কথা বলছিস? ইহান ওর কাজিনকে বিয়ে করবে। ইহান নিজে বলেছে তোকে এটা। লিজা ওর মায়ের বুকে মুখ গুজে বলে, ইহান আমাকে একটা কার্ড দিয়ে বলেছে ওদের বিয়ের প্রোগ্রাম 5 তারিখে। তার মানে 5 তারিখে ওদের বিয়ে। রোকসানা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, তুই চিন্তা করিস না, 5 তারিখ এখনো তো সময় আছে। আমি কালকেই ইহান আর ওর মায়ের সাথে দেখা করব। আর দরকার হলে হাত জোর করে বলবো বিয়েটা ভেঙ্গে সেখানে তোর সাথে। তা আর সম্ভব নয় মম। আমি একটা ভুল করে ফেলেছি। ইহান কখনো আমাকে ক্ষমা করতে পারবে না। লিজা সংক্ষেপে ওর মাকে সব বলে। সব শুনে রোকসানা বেগম বলে, লিজা তোর এটা করা ঠিক হয়নি। অন্য কারো ক্ষতি করা এটাকে আমিও সাপোর্ট করছি না। তারপরও আমি নিজে ইহানের সাথে কথা বলবো, একবার ভেবে দেখতে বলবো। না মাম্মাম থাক, আমি চাইছি না আমার জন্য আমার পাপা মাম্মাম কারো কাছে হাত জোর করুক। রোকসানা বেগম হাত দিয়ে লিজার গাল বেয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, ঠিক আছে তোর কথা শুনছি, তবে তুইও বলে নিয়ে কান্নাকাটি করবি না। ডিনার করে ইহান আগেই রুমে এসেছে। আমি খালামনিকে হেল্প করি সবকিছু গোছাতে। তারপর রুমে এসে দেখি ইহান রুমে নেই। বেকনিতে গিয়ে দেখি বসে আছে। বেলকনির লাইট অফ। রাতের আকাশে আজকে তারা দেখা যাচ্ছে না। থালার মতো চাঁদটা তার সব আলো উজাড় করে দিয়েছে আজ। চাঁদের আলো বেকনিতে উপচে পড়ছে। খাওয়ার সময় দেখলাম ইহান কেমন জানি চুপচাপ ছিল। ও হয়তো লিজার থেকে এমনটা আশা করেনি। আমি ইহানের পাশে বসে বলি, আপনার কি মন খারাপ? ইহান এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, তেমন কিছু নয়, এই একটু টায়ার্ড লাগছে। আমি ইহানের বুকে মাথা রাখি। চাঁদের জ্যোৎস্নায় মায়া ভরা রাতে ভালো লাগছে। ভেতর থেকে গুনগুনিয়ে গান গাইছি। এই সময় ইহান আমার চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে থাকে আর গাইতে শুরু করে, তু আতা হ্যা সিন মে। তুমি আছো আমার বুকের মাঝে। জব জব সানসেন ভারতী হুন। যখন যখন বুকে নিঃশ্বাস ভরি। তেরা দিল কি গলিয়াং সে। তোমার হৃদয়ের গলি দিয়ে। মেন হার রোজ গুজরতি হুন। আমি প্রতিদিন আসা যাওয়া করি। হাওয়া কি জাসা চলতে হ্যাঁ টু। বাতাসের মতো চলিস তুই। মেন রেড জেসে উড়তি হুন। আমি ধুলোর মতো উড়ি। কন তুঝে ইউন পেয়া কাটেগা। কে তোকে এমন করে ভালোবাসবে? জাসা মেন করতি হুন। যেভাবে আমি ভালোবাসি। মেরি নজর কা সাফা। আমার চোখের ভ্রমণ। তুঝ পে হায় আকে রোকে। তোর সামনে এসে থামে। তুঝ পে কো বাকি হ্যায় ক্যা। বলার আর কি বাকি আছে? কেহনা থা জো কে চুকে। যা বলার ছিল বলে ফেলেছি। মেরি নিগাহেন হাইন তেরি নিগাহং পে। আমার নজর তোর নজরে আছে। তুঝে খবর ক্যা বেখবর। তুই জানিস কি জানিস না? মেন তুঝ সে হায় চুপ চুপ কর। আমি তোর থেকে চুপি চুপি করে। তেরি আনখেন পড়তি হুন। তোরই চোখের ভাষা পড়ি। কন তুঝে ইউন পেয়া কাটেগা। কে তোকে এমন করে ভালোবাসবে? জেসে মেন কাটি হুন। যেভাবে আমি ভালোবাসি। তোজো মুঝে আমেলা। যখন থেকে তোকে আমি পেয়েছি। সপনে হুয়ে সরোহায়া। স্বপ্নগুলো হয়েছে বেপরোয়া।
হাথন মে আতে নাহি, হাতের মধ্যে আসে না। আলতা হাইন লামহেন মিয়া, সময়গুলো এলোমেলো আমার। মেয়ে হাসি তুঝসে, আমার হাসি তোকে নিয়ে। মেয়ে খুশি তুঝসে, আমার খুশি তোকে নিয়ে। তুঝে খবর ক্যা বেখবর, তুই জানিস কি জানিস না। জিস দিন তুঝকো না দেখুন, যেদিন তোকে না দেখি। পাগল পাগল ফিরতি হুন, পাগল পাগল হয়ে যাই। কন তুঝে ইউন পেয়া কাটেগা, কে তোকে এমন করে ভালোবাসবে। জেসে মেন করতি হুন, যেভাবে আমি ভালোবাসি। গান শেষে আমি ইহানকে জড়িয়ে ধরে বলতে থাকি, পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হল উত্তম জীবন সঙ্গী, যা দাম দিয়ে নয় ভাগ্য দিয়ে কিনতে হয়। আর আমার মনে হয় আমি সেটা পেয়েছি। ইহান আমার কপালে আসা চুলগুলো এক হাতে সরিয়ে দিয়ে আমার কপালে ঠোঁট ছোঁয়ায়, তারপর আমাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ে। ইহানের স্পর্শ গভীর থেকে গভীরতর হতে থাকে। লিজা বেকনিতে ইজি চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, মায়া জিনিসটা অনেক বড় বেহায়া, যার উপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন, তাকে কখনো ভুলা যায় না। হাত দিয়ে চোখের কোণের পানি মুছে নিয়ে বিড়বিড় করে বলে, সত্যি, ভাগ্যটাও আজব। যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। চলবে ইনশাআল্লাহ।